আসসালামু আলাইকুম। গত সন্ধ্যায় মার্কেট ডিসকাশন, এটা ছিল লাইভ জুম ভিডিও মার্কেট ডিসকাশন। এই ডিসকাশনের কপিটা এখানে দিলাম। ধন্যবাদ। মালিক স্পিনটা তো বেশ, মানে ফান্ডামেন্টালি খুব ভালো একটা স্টক ছিল, কিন্তু সে 19 কোটি শেয়ার, সম্ভবত এর হাই ভলিউমের জন্য এটা উঠতে পারছে না। পি রেশিও তো অনেক কম। এটা ওই যে 19 কোটি এইটা শেয়ারটা ছিল, কিন্তু তারপরে হাই ভলিউমের জন্য এটা উঠতে পারছে না। ভলিউমটা অনেক বেশি, মানে 19 কোটি, ধরেন 20 কোটি, 20 কোটি শেয়ারে হলো ট্রেডেবল হলো 40 বা 40%, 41%, আর এদিকে 12%, অর্থাৎ 53%। তার মানে প্রায় 10 কোটি শেয়ার ট্রেডেবল, যার জন্য এটা বাড়তে পারছে না। মার্কেটটা যখন আর একটু ভালো হবে, মার্কেটে যখন মানি ফ্লোটা বাড়বে, সেই সময় এটা ভালো করবে। তার আগে আর ভালো করতে পারতেছে না। আচ্ছা, এখন এটা আবার কি আসলে? আমার এটা একটা ধারণা ছিল, আমি এটা অ্যানালাইসিস করছিলাম যেটা, যে সেটা এইখান থেকে উঠে যাবে। এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, কিন্তু রেজিস্ট্যান্সটাই সে ব্রেক করতে পারেনি। মানে এত ভালো ইপিএস নিয়েও সে পারেনি আসলে। হাই ভলিউমের সময় এখন আরো কয়েকদিন দেরি হবে। হাই ভলিউম, আর এখন দেখি এটা, তবু আমি মনে করি যে এটা নিয়ে চিন্তার কিছু নাই, এটা উঠবে। এটা যেহেতু এটার ফান্ডামেন্টালি অনেক স্ট্রং শেয়ার। আমার আসলে কি, আমার এটা এক সময় ছিল। তারপরে এইখানে যখন দেখলাম যে সেল ক্লাইম্যাক্স তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি এটা নিয়েছিলাম, এখানে সেল ক্লাইম্যাক্স তৈরি হলে এইটাকে আমি সেল দিয়ে দিয়েছি। সেল ক্লাইম্যাক্স হলো উপরে যখন দেখবে যে লম্বা লম্বা কাঠি, অথবা এই বেয়ারিশ ক্যান্ডেল গুলা খুব বড় বড় হাই ভলিউম, হ্যাঁ, এই যে এইরকম একটা পরিস্থিতি হলে পরে এটা বুঝতে হবে যে এটা সেল ক্লাইম্যাক্স। তখন আর এটা ধরে রাখার ব্যক্তি নেই, আমি তখন ছেড়ে দিচ্ছি। তাই, তবে এইটা উঠে যাবে, এটা উঠে যাবে, এবং এটার দেখি এটা কোথায় কবে উঠতে পারে, এটাও তো একটা বিষয়। আহ আহ তবে এইবার মনে হয় শেয়ারটা, আমার মনে হয় এইটা এইটা মানে এর হিসাবে বলে যে যেদিকে ব্রেক সেই দিকে। তবে ব্রেক যে উপরে হবে, এটা আমরা বুঝতেই পারি, ব্রেক উপরের দিকেই হবে। হম সুতরাং দেখেন, এই যে মার্কেটটা এখন বাড়তেছে, তো এই সময় আবার বটম লেভেল থেকে এটা উঠতে পারে। এটা বটম লেভেল থেকে আবার হয়তো সেই পর্যন্ত যাবে, কারণ মার্কেটের টার্ন ওভার আর একটু বাড়া লাগবে এটা বাড়তে। এখন এখানে যদি প্যাটার্ন হিসাবে হিসাব করি, তাহলে এইখান থেকে প্যাটার্নটা, না, আমি প্যাটার্ন হিসাবে এখান থেকে হিসাব করা যাচ্ছে না। হিসাব, বরং আপাতত ট্রায়াঙ্গেল ব্রেক করলে এটা উঠে যাবে। এটা বেশ খানিক, আটলিস্ট এইটুকু এই পর্যন্ত বলা যায় আর কি। তারপরে যেহেতু আগে একবার দুইবার আটকা পড়ছে, সুতরাং এখন এই আটকাটাই মনে করতে হবে যে এই পর্যন্ত। এটা যদি ব্রেক করে, দেন আমার এই যে এইখানে যে টার্গেট দেওয়া আছে, এই হলো তার টার্গেট। এই যে আমার টার্গেট তো দেওয়াই আছে, ওই যে কত, 61.8% হলো 46 টাকা। যদি ব্রেক করে, না ব্রেক করলে আর কি। আচ্ছা, দেখি মেট্রোটা এবার কি অবস্থা। মেট্রো স্পিন এখনো 42। হয়তো বা এই লাস্ট ক্যান্ডেল কালকে যদি এর থেকে উপরে গ্রিন ক্যান্ডেল করে,
মানে কালকের কথা বলছে এই কারণে যে কালকে মার্কেটটা একটা বড় ধরনের পরিবর্তন হবে। বোঝা যাচ্ছে মার্কেটের যে মার্কেটের ইন্ডেক্সের অবস্থা দেখে আমি মনে হচ্ছে যে কালকে ইন্ডেক্সটা বাড়ার দিকে থাকবে আর কি। তো সেই হিসাবে আসলে বেয়ারিশ কাকে বলে? বেয়ারিশ হলো লো, দেন লোয়ার লো, দেন লোয়ার লো, দেন লোয়ার লো, আবার আর একটা লোয়ার লো করার পথে যদি এটার থেকে নিচে নামে, এই পজিশন থেকে অর্থাৎ 15 টাকা 50 পয়সা থেকে নিচে নামে, তো বুঝতে হবে যে সে বেশ। আর এখান থেকে যদি উঠে, তাহলে এত দুর্বল শেয়ারটা যে আমার মনে হয় এখানে এসে আবার আটকা পড়ে যাবে। এটা হলো তার রেজিস্ট্যান্স। খুবই দুর্বল এই শেয়ারটা। এই যে এই যে অর্থাৎ 24 টাকা, 15 টাকা থেকে 24 টাকা এই। কিন্তু সে কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে আছে। এটার পজিটিভ কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। পুরাই ডাউন ট্রেন্ডিং। এখন লাস্টের ক্যান্ডেলটা মনে হয় সে চেষ্টা করতেছে উপরে ওঠার জন্য। কালকে প্রথম দিকে গ্রিন ছিল, সম্ভবত গ্রিন থেকে আবার পড়ে গেছে, বোঝা যাচ্ছে। তো যারা আচ্ছা, একটু আগে আমার ইনবক্সে একজন একটা কোশ্চেন করলেন, আমি তাকে বললাম যে আমি এত বড়, মানে আমি বললাম যে এখানে বোঝা মুশকিল এবং বোঝানো মুশকিল। এই প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল একটা প্রশ্ন আর কি, নট কোনো স্টক না। বললাম যে লাইভে আসার জন্য। তা উনি মনে হয় লাইভে আসেন নাই। ওকে, সুতরাং কিছু স্টকের কথা বলেন তো দেখি। আপনারা আসছেন তো, এরা আপনারা যারা আছেন এরা তো প্রায়, যে কয়জন আছেন প্রায় হলো এক্সপার্ট গ্রুপের সদস্য, যেগুলা সামনের দিন ভালো করতে পারে। এখানে আমি ডিএসি এক্সটা একটু দেখি। মানে আমরা এখানে আলোচনা করব যে খালি অ্যানালাইসিস দিব তা তো না। এখানে আসলে আমরা চাই যে কিছু ভালো স্টক বের করি। এখানে অবস্থাটা খুব সুন্দর দেখেন। আজকে যে 2টা বা 3টা স্টকের অ্যানালাইসিস দিলাম এই এক্সপার্ট গ্রুপে, আমি গ্রুপের নামটা বদলাই দিছি। আমি অবশ্য দেখলাম যে চার্ট মার্ট প্রো রে করছি তো হারমোনিক প্যাটার্ন ইউজার্স গ্রুপ, আর এটা হারমোনিক প্যাটার্ন এক্সপার্ট গ্রুপ, যেটা প্রাইভেট নাকি পাবলিক, প্রাইভেট, হারমোনিক প্যাটার্ন এক্সপার্ট। এখন কারণ এখানে তো সব এক্সপার্ট যারা আছেন তারা ট্রেনিং প্রাপ্ত এবং বহুদিনের, আজ থেকে প্রায় 4 বছর আগে থেকে এখানে তারা ট্রেনিং নিয়ে এখানে তার ই করতেছেন, প্র্যাকটিস করতেছেন। সুতরাং আপনারা তো এখন অনেক বেশি, এবং যে কটা আপনারা অ্যানালাইসিস দিচ্ছেন সবই তো আমার কাছে মনে হলো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এখন সব প্যাটার্ন গুলো কিন্তু ঠিক এইটার মতো। মানে যে কটা, যেমন এবি ব্যাংক দিলেন, আহ, একজন দিচ্ছেন এবি ব্যাংক, ওনার নামটা ঠিক মনে করতে পারছি না। আরেকজন আছেন বোরহান পাটোয়ারি দিচ্ছেন সম্ভবত এবি ব্যাংক, হ্যাঁ। আর কে যেন দিচ্ছেন আহ বোরহান পাটোয়ারি, আরেকজন দিচ্ছেন ব্যাট বিসি। সব ফান্ডামেন্টাল শেয়ার গুলোর চেহারা কিন্তু একই রকম। আবার একজন দেখি যে উম চার, যেটা হারমোনিক প্যাটার্ন ইউজার্স গুলো, ওইখানে একজন ইসমাইল জাবিউল্লাহর নিচে কমেন্ট করছেন যে আপনি আমাকে ঢাকা ব্যাংকেরটা দেন। তো ঢাকা ব্যাংকটা আমি ভাবছিলাম যে আমি দিব, ওইখানে আমি একটা অ্যানালিসিস দিয়ে দিই। তেমন কি ঢাকা ব্যাংকটা আমি ঠিক আইডিয়া করতে পারলাম না, কারণ সে বোলিংগার ব্যান্ডের একেবারে নিচে নেমে গেছে। তো হইতে পারে অনেক শেয়ার বাড়বে, তার মধ্যে এমন হইতে পারে যে ও হয়তো বাড়তে পারলো না, এরকম হইতে পারে। কারণ কি, অত নিচে থাকলে তার পক্ষে ওঠা খুবই, হয়তো সে মার্কেট এভারেজে কিছুটা উপরে উঠবে, কিন্তু মিড বোলিং এর ব্যান্ড পার হয়ে তার পক্ষে ওঠা একটা কঠিন অবস্থা হয়ে যেতে পারে।
এই জন্য আমি দেখলাম যে এটা মধ্যে আমি শিওরিটি মানে স্যার কিছুটা। জিপিটা তো মনে হয় অনেক ভালো মনে হয় জিপিটা। কোনটা? জিপি, গ্রামীণ ফোন। ও, আর জিপি তো অ্যানালাইসিস রোজই দিচ্ছি। এইটা এইটা নিয়ে এইটা আর আপনি এই যে জিপিটা, এই তো হলো জিপি, তাই না? জিপি দেখেন না এই ক্যান্ডেলটা কি অবস্থা, আমার মনে হয় কালকেও এই যে এইখানে যেভাবে উঠছে না, এই যে এখানে গ্যাপ দিয়ে দিয়ে উঠছে, এবার ওই গ্যাপ দিয়ে দিয়ে উঠবে আমার যেটা মনে হচ্ছে। জিপি হলো, এই হলো জিপি। জিপির এইটা আর একটু বাকি, তার যে রেজিস্ট্যান্সটা এখানে আসতে একটু বাকি, যদিও ধরে নিচ্ছি যে এটাই তার রেজিস্ট্যান্স আসছে এই পর্যন্ত। এবং জিপি জিপি যাবে। জিপি আমার এখানে যে অ্যানালাইসিস আছে ইনশাল্লাহ এই পর্যন্ত যাবে। জিপি আমার অ্যানালাইসিস এর আগেও এই যে দেখেন, এই অ্যানালাইসিসটা করছিলাম। আমার অ্যানালাইসিস ছিল হলো এই, এইটা ছিল আমার অ্যানালাইসিস আগের বার। আমার ওই যে চার্ট মার্ট ব্লগে দেখেন, এই চার্ট মার্ট যে একটা ব্লগ আছে না, ওইখানে দেখবেন এই হলো রাইট। এইটা নিয়ে এখানে বসাই দিলাম, এখান থেকে দিলাম। আর এইটা হবে কি, আমি এই পর্যন্ত দিছি এটা, মানে একেবারে 100% অ্যাকুরেট সে গেছে আর কি। এই যে হ্যাঁ, এখানে দেখেন এটা আগে আগে আগের বার এই অ্যানালিসিস গেল, আবার সে এখন কারেকশন টারেকশন হয়ে এখন আমাদের চিপ অ্যাডভাইজারের সঙ্গে সঙ্গে তাল মেলায় তিনি এখন উঠতেছেন আর কি। আচ্ছা, এই হলো জিপি অ্যানালাইসিস, এটা ওকে আছে এটা, মানে লং টার্মের জন্য এটা ধরে রাখা যায়। আবার আজকে আরেকটা স্টক দেখলাম, জি কিউ বল পেন। জি কিউ বল পেনটাও খুব সুন্দর অবস্থা। ওয়ান উইক অবস্থাটা দেখি, ওয়ান উইক না, ডেইলি, ওয়ান ডে। আচ্ছা, আচ্ছা, জি ওয়ান ডে ভিউতে সে এখানে একটা পেনান্ট টাইপের কিছু হয়েছে আর কি। আচ্ছা, সে বাকি রাস্তাটা সে অতিক্রম করবে, পেনান্ট টাইপের কিছু একটা হয়েছে। আর আর একটা টার্গেট আছে এইখানে, একটা টার্গেট প্রায় কাছাকাছি গেছে, আর একটা টার্গেট এখানে আছে। জিকুটা মানে এই দুই কয়দিন পরে ওই যে মার্কেটটা মানে কালকের দিকে ভালো, কালকে মার্কেট ভালো থাকবে আমার বোঝা যাচ্ছে। তা এই টানে আবার বেশ খানিক দূর যাবে। জিকু বলপেন, তারপরে আচ্ছা আমি একটু দেখি স্কয়ার ফার্মার কি অবস্থা এখন। স্কয়ার ফার্মা, স্কয়ার ফার্মা ওয়ান ভিউ, এটা লং টার্মে বুলিশ। সুতরাং লং টার্মে যারা এইটা, হ্যাঁ এই যে তার রেজিস্ট্যান্স, ওকে, এটা আনতে হবে ফ্রন্টে, ঠিক ফ্রন্ট। আর এইটা আসতো ফ্রন্ট, ফ্রন্টে না আনলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, না, আচ্ছা যাই হোক, এইটা এইটা এটা ভালো করবে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা তার আরেকটা রেজিস্ট্যান্স আছে এই জায়গা। হ্যাঁ, নেক্সট এইটা, তারপরে 534 তো এখানে, এটা ফিফটির উপরে। সুতরাং সম্ভাবনা হলো হলো স্কয়ার ফার্মা যাইতে পারে এখানে, কিন্তু লং টার্মে আবার এখানে আরেকটা প্যাটার্ন আছে, এখান থেকে এদিক থেকে এনে সম্ভবত মারতে চারে।
ওকে, আচ্ছা দেখি আপনারা কি শেয়ার দিচ্ছেন এখানে। ও, ইন্ট্রাকো, INTRA। এখানে আবার যে কি করছিলাম ঠিক আমার তো মনে নেই, এখানে যে কেমনে এটা বললাম, ও ভুল অ্যানালাইসিস করছিলাম এখানে। এটা এইখানে একটা আর মানে বড় ধরনের বুলিশ ক্যান্ডেল দেখে ভাবছিলাম যে এইখান থেকে মানে সে উঠবে। আসলে এটা ঠিক হয়নি, এটা ফেইলার, ফেইলার। আচ্ছা ওকে, এখন ইন্ট্রাকো তো সবই মাইনাস। আচ্ছা, ইন্ট্রাকো সব মাইনাস। এখন এই অবস্থায় হলো পাবলিকের হাতে বেশি স্টক, 55%। ধরে নেন 5 কোটি শেয়ারই হলো পাবলিকের হাতে, আর ইনস্টিটিউট 14%, অর্থাৎ 55, 60, 70% হলো ট্রেডেবল। সুতরাং ইন্ট্রাকো তো 70% ট্রেডেবল হলে 24 টাকা 50 পয়সা, দাম তো ভালোই, মানে পাবলিকের কেনার মতো পজিশন, কিন্তু পি রেশো 25। আচ্ছা, এখন 1 উইক ভিউতে দেখি, এ আসলে আগের থেকেই উম, না, এখনো তার সম্পর্কে উইকলি চার্ট, 1 ডে, আচ্ছা উইকলি চার্টে RSI দিয়ে একটু দেখা যায় ইন্ট্রাকোর অবস্থা এখানে নট গুড। আচ্ছা ওকে, এখানে ডবল ক্রস কি রিভার্সাল আছে, কিন্তু এইটা যদি বোলিং এর ব্যান্ডে তো ধাক্কা লেগে তো পড়েই গেল, তাহলে এখন তাকে আর একটু করতে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এই হলো একটা, মানে ডেইলি তে ও সে বলবো, না ডেলিতে সে সাপোর্টে আসছে, মানে তার বটম টার্গেটে আসছে ডেলিভারিতে। আচ্ছা এখন যে বুলিশ এটা বলা যাচ্ছে না, বলতে পারতেছি না বুলিশ, কারণ বুলিশ বলবো তখনই যখন এখানে একটা ডাইভারজেন্স থাকবে, এই যে যেমন এখানে একটা হালকা হলেও একটা ডাইভারজেন্স আছে, তাই না? এই প্রাইস থেকে এই প্রাইস নিচে বাই ডেফিনেশন এটা বেয়ারিশ, বাই ডেফিনেশন এটা বেয়ারিশ, মানে ট্রেন্ড ডেফিনেশন। কিন্তু যেহেতু এখানে একটা ডাইভারজেন্স আছে, সুতরাং ট্রেন্ড ডেফিনেশন যাই থাকুক না কেন, ডাইভারজেন্স তাকে উপরে নিয়ে গেছে। এই যে একটা বুলিশ ভাবটা এইখানে, কিন্তু সেই বুলিশনেসটা নাই। হম, সুতরাং এটা এখনো বুলিশ না, মানে সে বুলিশ এখনো হইতে পারেনি। ওকে, তবে এ, বি, সি, ডি আমার মনে হয় সেই হিসাবে তার বটম পেয়ে গেছে, মানে এই লেন্থ ইজ ইকাল টু এই লেন্থ, সরি এই লেন্থ মানে এবি ইজ ইকাল টু সিডি বেটা, এটা ঠিক আছে, এবি ইজ ইকাল টু সিডি। আচ্ছা, তা সেই হিসাবে সে, আচ্ছা এইখান থেকে তাহলে আপনার এইখান থেকে তো এ তো বেশি পড়ে গেছে, এবি ইজ ইকাল টু সিডি অনেক বেশি পড়ছে, নাকি এইখান থেকে ধরবেন? তারপরে বেশি পড়ছে, অনেক বেশি পড়ছে, সুতরাং এরপরে এখনো বলা যাচ্ছে না যে এটা বুলিশ, এরপরে বলতে হবে যে সে বুলিশ অবস্থা কিনা। আচ্ছা, আর রহিমা ফুড, মেঘনা লাইভ, আমি কি আবার এখানে, এইখানে তো মার্কেট অ্যানালাইসিস আউট।
রহিমা ফুড, আই দেখে নেমেন। রহিমা ফুডটা বুলিশ রেঞ্জে ঢুকে গেছে। এখন সে বোলিংয়ের ব্যান্ড, মানে লোয়ার বোলিং এর ব্যান্ডে না নেমে মিড বোলিং এর ব্যান্ড টাচ করছে, অর্থাৎ কিনা সে নিচে নামবে না। আবার মেবি কাল অথবা পরশু সে এই মিড বোলিং এর ব্যান্ড টাচ করে সে আবার উপরে উঠে দিল। হ্যাঁ, এটা হলো তার নিয়ম। এখন ওকে এদিকে অ্যানালাইসিস করতে পারছি না, এইখান থেকে অ্যানালাইসিসটা হয়তো করা যাবে। সেইটা সব স্টকই আপাতত তার ফ্লোর প্রাইজের কাছে যাবে। এই সব স্টকই যাবে আস্তে আস্তে। মানে বোলিং এর ব্যান্ড এইভাবে এখানে যেভাবে করছে এখন সেভাবেই যাবে। আর এইখান থেকে এইটা এখন হারমোনিক প্যাটার্নে না ধরলেও এটাকে এই জায়গাটা ব্রেক করতে হবে। আর করলে আমরা এটাকে কি বলে ফ্ল্যাট বটম হিসেবে ট্রিট করবো। এইখান থেকে রেজিস্ট্যান্সটা হবে তার এইটা হবে তার রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্যান্স হলে আমরা এইখান থেকে, আমি একটু ভলিউমটা দেখিনি, অনবালান্স ভলিউম ফোর, অনবালান্স ভলিউমটাও খুব ফোর। তবে সে ম্যাগনিতে বলিস, ম্যাগনিট থেকে সে উঠে যাবে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন শর্ট টার্মে তার রেজিস্ট্যান্স এটা, এই ব্লু লাইনটা তার রেজিস্ট্যান্স। এবং পরবর্তীতে আপাতত এইখানে এতটুকু পর্যন্ত তার মানে অটো অ্যানালাইসিস যেটা, ঠিক আছে, 220 পর্যন্ত। তবে রেজিস্ট্যান্স এইটা এইটা পার হইতে হবে। এই জায়গাটা হলো পিভট লাইন বলে, আমার হিসেবেও এটা পিভট লাইন। আমিও তো দেখাইলাম যে এটা পিভট লাইন। সুতরাং আমি যখন কনফিউজড থাকি সেই সময় আমি এটা একটু দেখি যে আমার সঙ্গে এর মিল আছে কিনা। মারিমাতের সঙ্গে আমার মিলটা আছে এখানে, আচ্ছা ওকে। আপাতত রাউন্ডিং বটমই ধরেন। রাউন্ডিং বটম হলে এই যে এই পর্যন্ত তার মানে শর্ট টার্মে আমি এই ইদানিং ইদানিং মানে কি, এইটা পার না হওয়া পর্যন্ত কোনো স্টকেরই অ্যানালাইসিস এর উপরে দিব না। মানে এইটাকে যদি আমি এখন মান্থলি চার্টে আনতে যাই, মানে এইটা অ্যানালাইসিস করাটা খুব কঠিন হবে। আগে তাকে এই রেজিস্ট্যান্সটা পার হোক, তারপর সহজ হয়ে যাবে অ্যানালাইসিস করা। এটা পার্ট বাই পার্ট অ্যানালাইসিস দিচ্ছি আর কি, এই আর কি, তাছাড়া আর কিচ্ছু না। এটা কি রহিমা ফুড, মেঘনা লাইভ, লিব্রা। মেঘনা লাইভ, মেঘনা লাইভটা একসময় খুবই বুলিশ ছিল, কিন্তু এখন যে একটা হিজিবিজি অবস্থার মধ্যে চলে আসছে, তাতে এখন এটার অ্যানালিসিস করা খুব কঠিন হয়ে গেছে। এখন এই যে এখানে খালি আপনার মানুষ চেষ্টা করেও উঠতে পারতেছে না, এই এই হলো তার সমস্যাটা। তবে সাপোর্ট ঠিক আছে, একবার তো এখানে উঠছে মেঘনা লাইভটা। না, এখন পর্যন্ত সে উম দেখি এইটার কতটুকু পায়। 38% ঠিক আছে, কিন্তু এই বটম অপেক্ষা এই বটম নিচে। এখন এইটার অ্যানালাইসিস মানে টার্গেট দিলে আসলে এর বহু, এখনো আমি মনে করি ওইটার টার্গেট আমি এখন দিব না মানে যে এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এটা একটা শার্প বা সাইবার হবে। শার্প বা সাইবার হলে পরে সে খুব একটা বেশি দূর যাবে না। একটা হলো 113%, একটা হলো 786%। কিন্তু এইটা এমনিতেই দুর্বল। আর এর তো রেজিস্ট্যান্সটা তো খুবই স্ট্রং। এই যে এখানে যেমন আপ ডাউন করতেছে, এই আপ ডাউনটাই হলো এর জন্য একটা মস্ত সমস্যা। এই যে যেভাবে আপ ডাউন করছে তাতে বোঝা যাচ্ছে যে উঠতে পারতেছে না।
মানে ফ্যাচর ফ্যাচর করে ওঠার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। তবে আমি এইটুকুর একটা অ্যানালাইসিস দিতে পারি, সেটা হলো এই টানে মেবি সে এতটুকু আসতে পারে, এই এই যে 80 টাকা পর্যন্ত। কারণ এখানে একটা প্যাটার্ন আছে, এখানে ছোট একটা প্যাটার্ন আছে, ছোট একটা প্যাটার্ন আছে, এবং সেই প্যাটার্ন অনুযায়ী সে 80ও যেতে পারে, আবার 83ও যেতে পারে। মানে একটা হলো এইটার 127%, আর একটা হলো এইটার 127%। মানে এ বি সি ডি এখানে কমপ্লিট। এবিসিডি প্যাটার্নের পুল ব্যাক হয় হলো এই পুরা এবিসিডি প্যাটার্নের 127.2%। অর্থাৎ কিনা এই 83-65 ধরেন তার পুল ব্যাক এখানে যাবে, না হয় 80 টাকা যাবে, এই দুইটার যে কোনো একটা। লিব্রা, বিবিএস কেবল, লিব্রা। লিব্রা ইনফিউশন তো বেশ ভালো অবস্থায় আছে, সে তো উঠতেছে। আর আমি এখানে অ্যানালাইসিসটা দিই, এখানে অ্যানালাইসিস করাই আছে। আপাতত শর্ট টার্মে এতটুকু, এই জায়গাটা এখানে কত হবে, 1300 টাকা ধরেন, 1300 টাকা পর্যন্ত শর্ট টার্মে। আচ্ছা, আর উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে এখন, তবে এইটার আমি একটা কারণে লং টার্ম অ্যানালাইসিস দিব না, কারণ শুধু এটা দেখলে হবে না। মানে এইখানে যে প্যাটার্ন অনুযায়ী আমি বলতে পারি যে এই প্যাটার্ন অনুযায়ী, এখানে যে প্যাটার্ন আছে এই প্যাটার্ন অনুযায়ী সে এইটার মাথার উপরে যাবে, অর্থাৎ কিনা 800 টাকা পর্যন্ত যাবে। কিন্তু আপনি এই কথাটা, এ- এ- এই 800 টাকা ধরে ট্রেড করলে আপনি ঠকবেন। ঠকবেন মানে কি, এইটার অতীতটা দেখেন, সে বহুদিন পর পর আপ ডাউন করতে 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 একবার উঠে, মানে 5-6 বছর পর পর। তো সুতরাং এই টার্মে সে এইটুক যাবে। মানে আমি এর নেচারটা দেখে বলতেছি। এখন তো বলতেই পারি যে এখানে একটা প্যাটার্ন আছে, সেই অনুযায়ী আপনার এটা যাবে। যেমন একবার ফাইন ফুডে অ্যানালাইসিস দিলাম 16 না 17 সালে, তারপরে সে তো টার্গেটে যাই না। হ্যাঁ, পাবলিক তা আমার এমনি বাইরেও আমার নিয়ে খুব ট্রল করে যে অ্যানালাইসিস দিচ্ছে আজ 3 বছর, মানে 1 বছর হয়ে গেল ওটা নড়ে না। আমি ওটাকে আউট করে দিলাম ওইখান থেকে, আমার ব্লগ থেকে। কিন্তু অ্যানালাইসিস তো ঠিক, কিন্তু ওই যে কনসলিডেশনের যে জায়গাটা, এই জায়গাটা তো সে 7 দিনও থাকতে পারে, 1 মাসও থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু ওর ছিল 3 বছর। 2021 সালে সম্ভবত ফাইন ফুডটা উঠছে। তাই এখন এইটার নেচারটা আপনি দেখেন, এইটার নেচার হলো বহুদিন আপডেট করতে করতে আবার এই যেখানে যে একবার উঠছে, এইখানেও তাই। উঠলে উঠে যেতে পারে, নো প্রবলেম, উঠবে না কেন, উঠতে পারে। কিন্তু ওর যে নেচার, সেই নেচার অনুযায়ী আপনি দেখেন সে বেশ, মানে এইরকম এত ঘন ঘন উঠার তার কোনো নজির নেই। মানে ঘন ঘন সে হয়তো এই, তাও দেখেন 2010 সালের থেকে এসে 2013 সালে একবার এটুকু উঠছে, আবার 2013 সালের থেকে 2017 সালে, আবার এখানে 2018-19 সালে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে সে হয়তো এখানে এসে একটা 50 বি পয়েন্ট এখানে তৈরি করবে কোথাও, করার পরে সে আবার নিচে নামবে, নিচে নামে আবার যে সে ডি পয়েন্ট তৈরি করবে। সুতরাং এখন আপাতত বি পয়েন্টটা কোথায় করে সেইটার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ আমার মনে হয় বি পয়েন্টটা সে এরকম একটা জায়গায় করবে। তারপরে দেখেন সে আবার উঠতেও পারে, কারণ কি, এই যে মার্কেট যদি এখন বুলিশ হয়, অর্থাৎ কিনা আমার যেটা মনে হচ্ছে মার্কেট আবার অনেকদিন পরে একটা বুলিশ মুভমেন্টে আসবে। এক গেল মাঝে মাঝে যে একটা বুলিশ মুভমেন্টে আসে না, এই ধরনের একটা বুলিশ মুভমেন্টে আসবে, এবং এটা বেশ কয়েক বছর থাকবে। এবং আমাদের 61.8% যখন পুরা মার্কেটটা নামছে, তার আপ ট্রেন্ডে যাইতে হবে 161.8%। এবং এইটা সবসময় যায়, এবং এর কোনোখানে ব্যত্যয় ঘটে না। একটা হইতে পারে কি, যে তার আগের যে 100% যে রেজিস্ট্যান্স গুলোতে হয়তো সেখানে সে
একটা টক্কর দেয়, কখনো দুইটা টক্কর দেয়, হ্যাঁ, রেজিস্ট্যান্স পয়েন্ট গুলোতে এরকম একটা ঘটনা ঘটতে পারে। সেটা কিন্তু তার টার্গেট ঠিক থাকবে। আচ্ছা, এখন এই লিব্রারও ব্যাপারটা তাই। লিব্রা এখন আপনি দেখেন ওইটা কতদূর পর্যন্ত, অর্থাৎ না যখনই দেখবেন যে এর একটা এক্সারশন প্রাইসে চলে আসছে, তখন আমার মনে হয় সেল দেওয়াই ভালো। আচ্ছা, যাই হোক, অ্যানালাইসিস যেটা সেটা বললাম, অ্যানালাইসিসটা এখন ট্রেডিং বিষয়টা। ওকে, শোনেন, এই কথাটা বলার জন্য আমি আজকে চাচ্ছিলাম যে বিবিএস কেবলের ব্যাপারটা একটু আলাপ করি। বিবিএস কেবল সম্পর্কে বছর দুয়েক আগে শুনেছিলাম, মানে তারাই চাচ্ছে মার্কেটে এই এটার প্রাইসটা নামুক, কিন্তু ফ্লোর প্রাইজের কারণে প্রাইসটা নামতে পারে না। এটা এটা যেভাবে হোক না কেন, আমি এইরকম একটা তথ্য পাইছিলাম। ফ্লোর প্রাইসটা নামার পরে তারপরে কিন্তু সে নামছে ঠিকই। আমার অ্যানালাইসিসটার আমি একটা অ্যানালাইসিস দিছি ইউটিউবে। সেই অ্যানালাইসিসে একজন কমেন্ট করছেন, তিনি কমেন্ট করছেন যে নাহি ক্যাপ আর বিবিএস কেবল একই মালিকের, এবং ওরা পালাইছে। পালানোর খবরে পালানোর খবরে তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কথা না, কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা থাকে খারাপ। আচ্ছা, আমি এখন বিবিএস কেবলটা দেখছেন, ও হঠাৎ করে বটম লেভেলে যেখানে সাপোর্ট সেখান থেকে হঠাৎ করে পড়ে গেছে। এখন নাহি এসিপির অবস্থাটা কি? নাহি এসিপিটাও এই দেখেন, নাহি এসিপিটাও মনে হয় সে পড়বে পড়বে ভাব। আচ্ছা, এইটাও বিয়ারিশ। হ্যাঁ, এটা মানে একবারে টোটালি এখান থেকে বিয়ারিশ। তার মানে এই দুইটা শেয়ার আসলে এই কথার মধ্যে সত্যতা আছে বোঝা যাচ্ছে। আর বিবিএস কেবলটাও দেখি, বিবিএস কেবলস, এই যে বিবিএস, এই যে এই পড়াটার মানেটাই হলো তাই। আর এটা বোঝায় যে কিছু একটা, আমি সেদিন এটা নিয়ে যখন আলাপ করি তখন আমি বলছি এটা কারণটা কি ঘটলো, এটা তো এখান থেকে ওঠার কথা, এটা তো সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট। তা আপনারা কেউই এর উত্তর দিতে পারলেন না। পরে আমার ওই ইউটিউবে যে কমেন্ট, ওইখানে দেখি যে একজন লিখছে। তা ইউটিউবে কমেন্টে যখন এটা লিখছে, তা আমি উনি তো আর যতদূর সম্ভব মানে প্র্যাকটিক্যালি দেখলাম যে ওটা সত্যতা যাচাই না করলেও শেয়ারের আচরণে বোঝা যাচ্ছে যে মালিকেরা পালাইছে। এই হলো এটার ঘটনা, এবং আইএসসিবি এরও তাই অবস্থা বোঝা যাচ্ছে। সুতরাং এইটা নিয়ে আমি আপাতত অ্যানালাইসিস দিচ্ছি না। অ্যানালাইসিস পড়ছে যখন, এখন আর কি করতে পারি বলেন? আমি তো কোথায় অ্যানালাইসিস অনুযায়ী এখন যদি সেইখান থেকে পড়ে, তাহলে 50 লেভেল তো এইখান থেকে। আর মানে সে কালকে সেদিনও আমি দেখাইছি যে ক্যাটস ইয়ার নামে একটা প্যাটার্ন আছে। আপনারা অনেকে, আমি মাঝে মাঝে দিয়ে থাকি ক্যাটস ইয়ারের প্যাটার্ন। সেটার সঙ্গে খুব একটা মিল নাই, কারণ ক্যাটস ইয়ারের এই বটনটা একটু নিচে থাকে। এই বটন নিচে থাকে। তবুও যেটা হইতে পারে, এই লেন্থটা এইখানে যোগ করতে পারে ওই 20 টাকা। মানে যদি ক্যাটস ইয়ার প্যাটার্নটা হয়, এবং সেটাই মনে হচ্ছে, এই যে যেমন দেখেন আরএসআই 50-তে, 50-তে ধাক্কা দিয়ে নিচে নামছে, সুতরাং সে 30-তে তো আসবে। 30-তে তো এখন তার আসার কথা। সুতরাং 30-তে আসলে তো বুঝতে পারতেছেন যে সে কিছুটা 20 বা এরকম একটা লেভেলে তার আসতে পারে। ওকে, এই হলো বিবিএস কোরাল নাহি এসিপি ঘটনা। তা যাই হোক, আপনাদের সঙ্গে থাকি বলে ঘটনাটা জানতে পারলাম। আমি হয়তো প্রায় 2 বছর যাবত এটার জন্য অপেক্ষা করতেছি যে এইটার প্রাইসটা নামলে তো আবার মালিকেরা একটা গেম টেম করবে। কিন্তু এখন তো দেখতেছি যে অবস্থা খারাপ। এন পলিমার, এন পলিমার, ন্যাশনাল পলিমার। এটা তার সাপোর্ট লেভেলে, তো তার সাপোর্ট লেভেলের নিচে নেমে গেল। হ্যাঁ,
এখন 30, যখন নামছে তখন কিছু 30-তে টাচ টাচ করবে ডাব্লিউ উইকলি চার্টে আমাদের অটো অ্যানালাইসিস কি বলে? অটো অ্যানালাইসিস বলে এটা সেফ টার্গেট, এটা মানে কি বলে এটারে, অ্যাগ্রেসিভ টার্গেট। ঠিক যেমন এটা সেফ টার্গেট, এটা অ্যাগ্রেসিভ টার্গেট। এখন ধরেন আপনি ফরেক্স ট্রেড করতেছেন, তো সুতরাং 926 মুভিং এভারেজের নিচে আছে। আহ এইরকম একটা কিছু। আহ, এটা এটা কিন্তু একটা সেফ টার্গেট। এখান থেকে যদি ব্যাক করে তো করলো, এখান থেকে ব্যাক করলে তো এখানে একটু আপ ডাউন করবে। হ্যাঁ, এইখানে তার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই জায়গাটা, এখানে একটা তার রেজিস্ট্যান্স লেভেল আছে। সুতরাং এখনো ঠিক বলতে পারতেছি না যে এইটা আর একটু নামবে কিনা, কারণ কালকে দেখতে হবে যে এখানে 50 নিচে আসে কিনা। 50 নিচে আসলে আরো নিচে নেমে যাবে। আর এমনি তো ফ্লোর প্রাইসের নিচে আসার কথা না, তারপরে সে যখন ফ্লোর প্রাইসের নিচে চলে আসছে তখন এরও কোথাও একটা গলদ টলদ আছে আমার যেটা মনে হয়। এটা এইটা এর ফ্লোর দিয়ে এটারে একবার দুইবার আটকায় রাখা হয়েছে, ফ্লোর দিয়ে। উম, না, এটার খুবই উইক লাগে। এটার প্যাটার্ন গুলো দেখে মনে হয় যেন এটা খুব উইক। ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন প্যাটার্ন ইত্যাদি বোঝা যায় যে সে উইক অবস্থায় আছে। আমি তবে নিচের টার্গেটও বলতে পারতেছি না, এই নিচের টার্গেট এইটুকু যেটা বললাম এটাই। ওকে, স্টার্ন লুব্রিকেট আনোয়ার বানাই, স্টার্ন লুব্রিকেট এই লুপ, এই লুপ দেখি এটা বুলিশ এবং রাউন্ডিং আকারে যাচ্ছে, অর্থাৎ কিনা বোলিঙ্গার ব্যান্ড ধরে ধরে সে এগোচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো সময় এখান থেকে বড় একটা মুভি আসবে এবং আশা করা যাচ্ছে যে আগামী কাল থেকে সে মুভি এই মুভমেন্টে যাবে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এইখানে কি বলে, হম এইখানে তার রেজিস্ট্যান্সটা, ওকে, আচ্ছা, আবার ফের এই ব্লু লাইনটা ব্রেক করলে এটা চেঞ্জ হবে। এখন আপনি এইটার কথা বাদ দেন আপনারা, ব্লু লাইনের কথা বাদ দেন। আর ইচিমোকুতে বুলিশ, আচ্ছা, সুতরাং এইটা এখন একটা বাই পজিশনে আছে। আর দেখেন রাউন্ডিং বটম আকারে সে কত দূর ওঠে এখনো। আহ, এইখান থেকে এইটার আমি 76% পর্যন্ত আমি দু একটা জায়গায় দেখছি যে একটা কারণ আছে, মানে দুইটা সুইং এর মধ্যে যদি একটা নিচে থাকে তাহলে পরে 786, আর দুইটা সুইং এর মধ্যে যদি পরেরটা উপরে থাকে তাহলে 127.2। এটা রাউন্ডিং বটম হইলো, এটা আমি বলবো যে সে 786%। আমি এদের কয়েকটা দেখেন, যেমন দেখেন রূপালী লাইভ, হ্যাঁ ওইটার দিকে খেয়াল করেন, ওইটা দেখেন যে এটা 76% পর্যন্ত গেছে। আমি একবার সন্দেহ করছিলাম যে এটা যেহেতু মানে যদিও রাউন্ডিং বটম সেটা, তারপরেও যদি সে এই বটমটা একটু উপরে, হালকা একটু উপরে এরকম হয়, সেক্ষেত্রে সে 127%। কিন্তু যদি এমন হয় যে স্পষ্ট দুইটা সুইং লো একটা আরেকটার থেকে নিচে, সেক্ষেত্রে 786। ওকে, এইটা এই পর্যন্তই আশা করতেছি। মানে এইভাবে মুভমেন্টে উঠবো, তবে এইখানে আগে ওই রেজিস্ট্যান্সটা, এখানে একটা মানে গ্যাপ ছিল, তো এই রেজিস্ট্যান্সটা সে ভাঙতে পারেনি। হয়তো এই চান্সে সে ভেঙে ফেলতে পারে। আচ্ছা, আমি এখন আর এই টেক্সটাইল বিজ্ঞান গেল তো আর অ্যানালাইসিস করবো না, মানে আমাকে
8টায় ক্লাস। আমি অজু করবো, নামাজ পড়বো, তারপর এখানে আবার আসবো। এমারেল্ড ওয়েল পর্যন্ত, এমারেল্ড ওয়েলটা দেখে দিই। এমারেল্ড ওয়েল কিন্তু দেখেন বেয়ারিশ অবস্থায় আছে। এখন যদি মাপতে হয়, মেপে বলা যেতে পারে যে সে আর কত নিচে নামবে, অর্থাৎ ফাইবার তো একটা লিমিট আছে যে এই পর্যন্ত সে যাবে। সেই হিসাবে ও বাবা, তার এই একটা সাপোর্ট ব্রেক করছে, এই একটা সাপোর্ট দেখি। আচ্ছা, এই একটা সাপোর্ট, এই যে সাপোর্ট এখানে নেমে আবার এখানে রেজিস্ট্যান্সে ধাক্কা মারছে। তারপরে এইখানে একটা সাপোর্ট। হ্যাঁ, এই যে দেখেন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স টার্ন ইন্টু সাপোর্ট, এইখানে তার সাপোর্ট। এখন এইখান থেকে যদি উঠে, এখান থেকে যদি উঠে, কারণ এখনো ব্রেক করার সম্ভাবনা আছে, ব্রেক করার সম্ভাবনা আছে, কিন্তু ম্যাগডিটা মানে এটা কি হলো, হিস্টোগ্রামটা, হিস্টোগ্রাম জিরো লাইন ব্রেক করতে করতে ব্রেক করার দিকে ঝুঁকছে, এবং এটা ডাইভারজেন্স। এবং ডাইভারজেন্স এটা টেকনিক্যাল ট্রেন্ডের ডেফিনেশন অনুযায়ী এটা বেয়ারিশ হলো। মানে আরেকটা ডেফিনেশন হলো বুলিশ ডাইভারজেন্স হিসাবে সে বুলিশ, অর্থাৎ কিনা সে এইটা অতিক্রম করবে, এই কি বলে ম্যাকডি জিরো লাইন অতিক্রম করবে। এখনো কিন্তু ধাক্কা দিয়ে 50 লাইন পার হইতে পারেনি, 50 লাইনে ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসছে, 50 লাইনে ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসছে। সো আজ কালকে যদি একটা ধাক্কা দিয়ে এটা ভেঙে এর উপরে যাইতে পারে, 50-র উপরে, দেন বলবো যে ওকে, এটা ওকে আছে। এটা মানে একটুকি তার বটম, এটাই তার bottom। আর আমাদের অটো অ্যানালাইসিসও বলতেছে যে তার সময়, বটমে যাওয়ার সময় শেষ। আচ্ছা, আর যদি যায় তো এই পর্যন্ত যাইতে পারে এই, কিন্তু আমার মনে হয় না যাবে সে। আচ্ছা, এখানে এই ডেইলি চার্টের সঙ্গে 32 ঠিকই আছে। ওকে, আজকে এতটুকুই। পরে আবার ক্লাস, এটা এখন ক্লোজ করে দিয়ে ক্লাস করবো 8টার থেকে ক্লাস। সুতরাং আজকে সবাইকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এটা আহ আচ্ছা, পজ রেকর্ডিং করে দিই। আমি আবার এখান থেকে ক্লাস শুরু করব। এইটা কারণ এটা তো হলো ক্লাসরুমেও দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমি পজ, পজ না, স্টপ রেকর্ডিং। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।